তো কিছুই না, শুধু টমেটো কেচাপ করা বা টমেটো পেস্ট করে রেখে দেওয়া, সারা বছর ধরে ওটাকে কেচাপ করবো। তাহলে চাষিদেরও লোকসানটা হতো না, আর যারা এটার সঙ্গে যুক্ত হবে প্রসেসিংটার সঙ্গে, তারাও কিন্তু এক্সট্রা ইনকাম করতো। আমি আমি কিছু কথা এখানে যেটা বলবো, যাতে আমাদের কৃষি যে উৎপাদন হচ্ছে তাতে ফলন আমাদের এক তৃতীয়াংশ নষ্ট হয়ে যায়। ফলন নিয়ে খুব একটা প্রবলেম নেই, বুঝতে পারছেন তো, পোস্ট হারভেস্ট লস বলে যেটা, ফলন তোলার পরে সেটা আমরা ব্যবহার করতে পারছি না পুরোটা। তাহলে বিভিন্ন ধরনের ভাবে আমরা ফল সবজি, যেমন আলু রাখা হয় স্টোরে, সেরকম ফল সবজি স্টোরে রাখার ব্যাপার না থাকলে তখন আমরা প্রসেসিং যাব। তাহলে দুভাবে আমরা পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্টটা করতে হবে। যেটা হচ্ছে ফল সবজিকে ওই ফ্রেশ অবস্থাতেই সংরক্ষণ করতে হবে স্টোরেজের মাধ্যমে, বিভিন্ন তার আগে প্যাকেজিং আসবে, এবং তার আগে জানতে হবে প্রি হারভেস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। প্রি হারভেস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা জানা দরকার, যেটা যখন মাঠে থাকছে সবজি বা ফল, এনি এগ্রিকালচার ক্রপ যখন মাঠে থাকছে, তখন কি কি আমাকে স্টেপ গুলো নিতে হবে। প্রথম একদম স্টেপ হচ্ছে আপনার মানে যে জাতটা নিচ্ছেন, ভ্যারাইটি, এটা যদি ভালো না হয় বাকি কিছু করা যাবে না। তাহলে অথেন্টিক সোর্স থেকে আমাকে ভালো জাতের নিতে হবে। এখন অনেক ধরনের ভ্যারাইটি ডেভেলপ করেছে। আপনারা আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যদি যোগাযোগ রাখেন, তো কত রকমের যে বিভিন্ন জাত, উন্নত জাত আমরা রিলিজ হয়েছে সারা ভারতবর্ষে বা আমাদের ইউনিভার্সিটি থেকেও, সেগুলো উচ্চ ফলনশীল, যেমন বিভিন্ন খাদ্যাগুণ তার মধ্যে আলাদাভাবে রয়েছে। আমি যেমন একটা উদাহরণ এখানে দিয়ে বলছি, যে মিষ্টি আলু চাষ যেখানে তো খুব কমার্শিয়াল ইয়েতে হয় না, দুটো একটা বেল্টে হয়, কিন্তু মিষ্টি আলু আমাদের যেমন অরেঞ্জ প্লেস বা পার্পল প্লেস, যেটা হচ্ছে কি গাজর যেমন কালার, গাজরের কালারের মতো অরেঞ্জ প্লেস, কমলা রঙের যে শাঁসযুক্ত, সেটা খাদ্যগুণ অনেক বেশি, মানে বিটা ক্যারোটিন, ভিটামিন এ সমৃদ্ধ। যেটা রাতকানা, যে বাচ্চাদের গ্রামের দিকে যে রাতকানা রোগ বা এমনি চোখের যে প্রবলেম রয়েছে, ভিটামিন এ দরকার হয়। তাহলে সেইটা যদি চাষ বাড়ানো যায়, তাহলে মিড ডে মিল সিস্টেম রয়েছে, সেখানে মিড ডে মিলে এগুলোকে ইনকর্পোরেট করে, যদি সেদ্ধ করে বাচ্চাদের একটা করে অরেঞ্জ ফ্লেস সুইট পটেটো বা কমলা স্বাদযুক্ত মিষ্টি আলু খাওয়ানো যায়, তাতে কিন্তু তার ভিটামিন এ যে রিকোয়ারমেন্ট ডেলি, তাটা অনেকটা পূরণ হবে। তাতে রাতকানা রোগের সম্ভাবনা কমবে। তারপর হচ্ছে আমাদের অ্যান্থোসায়ানিন রিচ, কিছু ছবি এখানে আমি দেখাবো পরপর। অনেকগুলো স্লাইড আছে, জাস্ট সবগুলো আমি বলবো না, জাস্ট কিছু ছবি দেখাবো এবং খুব সংক্ষেপে যতটা বলা যায়। তারপরে যদি কেউ ইন্টারেস্টেড হন, যে ট্রেনিং বিভিন্ন জায়গায় তো শুনলাম বিভিন্ন রকমের ট্রেনিং সিস্টেম রয়েছে, সব জায়গায় যাবেন। আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা ফ্রুট ভেজিটেবল প্রসেসিং ইউনিট রয়েছে, সেটা আমি ইনচার্জ। সেটাও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফান্ডেড একটা প্রজেক্ট ছিল, সেখানে আমি এস্টাবলিশ করেছি, আমাদের ইউনিভার্সিটির মধ্যে আছে। ওখানে সেলফ হেল্প গ্রুপদের, মহিলাদের বিশেষ করে সেলফ হেল্প গ্রুপদের আমরা ট্রেনিং দিই। বিভিন্ন জায়গা থেকে আসেন, তাদের কিভাবে টমেটো কেচাপ তৈরি করা হবে, জ্যাম চিলি তৈরি করা হবে, এগুলো সব মানে যেগুলো সিম্পল আমাদের প্রসেসিং রয়েছে, বাজারে রয়েছে। বা আমের সময় যে ম্যাঙ্গো স্কোয়াশ আমরা বাইরে থেকে কিনে খাই, সেগুলো নিজেরা বাড়িতেই তৈরি করতে পারবে, এবং বিক্রি করারও, সে যদি বিজনেস হিসাবে নেয় তাহলে সেটা বিক্রিও করতে পারবে। বিভিন্ন এখন প্ল্যাটফর্ম আছে বিক্রি করার, সেটা সেলফ হেল্প গ্রুপদের কাছ থেকে তারা কিনে নেয়, বিক্রি হয়। তো বিক্রি এগুলো যদি ভালো কোয়ালিটির হয়, বিক্রি নিয়ে প্রজেক্ট প্রবলেম হবে না। অনলাইনে এখন বিক্রি বিভিন্ন জায়গাতে হচ্ছে। হ্যাঁ, তো সেই কিছু জিনিসটা বলছি, ফুড সিকিউরিটি, যদি এই পোস্টাল বেসড লসটা আমরা চেক না করতে পারি, তাহলে কিন্তু ফুড সিকিউরিটি আসবে না, বা আমাদের এগ্রিকালচার যে প্রফিটেবল হবে না। যা খরচ বেড়েছে এখন, সেই খরচটা মিট আপ করে যদি আমার, আপনি ভাবুন না, 3 ভাগের 1 ভাগ যদি নষ্ট হয়ে যায়, ইউজ করতে না পারা যায়, তাহলে সেটা লাভজনক রাখা যাবে না। তাহলে আমাদের পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা এমন ভাবে হতে হবে, যাতে এই হারভেস্ট করার পরে, ফসল তোলার পরে, সেটা যেন নষ্ট না হয়। যতটা একদম পুরোপুরি চেক করা যাবে না নষ্ট করা, কিন্তু যতটা কমানো যায়, একটু যদি কমানো যায়, তাতেও কিন্তু অনেকটা 5%, 10% যদি কমানো যায়, সেটা তখনই সম্ভব হবে যখন আমার পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ভালো, প্যাকেজিং থাকবে, স্টোরেজ সিস্টেম থাকবে। এই যে এক্সপোর্ট করার জন্য যেটা বলছে, আমাদের টেম্পারেচার মেনটেন না, লো টেম্পারেচারে রাখতে হবে। আমাদের তো গরমের দেশ না, গরম টেম্পারেচার ভেরি হাই। তাহলে কি হবে, যে যখন তোলা হচ্ছে সেই সময় থেকে কিছু কিছু সিম্পল টেকনিক আছে। যখন একদম ধরুন মাঝ দুপুর, প্রচন্ড টেম্পারেচার রয়েছে গরমকালে, সেই সময় যদি ফসল না তুলে সকালের দিকে বা রাত্রের দিকে তোলা হলো, ফসল তোলার পরে সবজি বা ফল যেগুলো বিশেষ করে, এগুলো তো বেশি তাড়াতাড়ি নষ্ট হয়, বেশি ময়েশ্চার থাকে, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেই জন্য সেগুলোকে তোলার পরে জাস্ট একটা মাঠের মধ্যে ছায়া, প্যান্ডেল যেমন আমরা করি, একটা প্লাস্টিকের ছাউনির মতো দেওয়া হলো, সেখানে তুলে রাখা হলো। তাহলে তাহলে কি হবে, ওই রোদের তাপটা পেলো না বলে ও তাড়াতাড়ি নষ্ট হবে না।
তারপরে যতক্ষণ পর্যন্ত তার আগে আমাকে ট্রান্সপোর্ট সিস্টেমটাকে রাখতে হবে ঠিক করে, আগে থেকে ঠিক করে রাখতে হবে। আমি হারভেস্ট তুললাম, তারপরে ডাকছি, আগে কবে হারভেস্ট করব, কতটা হারভেস্ট করব, কোথায় পাঠাবো, মানে কোন ট্রান্সপোর্ট সিস্টেম ইউজ করব, এগুলো হচ্ছে প্ল্যান করে রাখতে হবে। তারপরে ঠিকঠাক জায়গাগুলো নিতে হবে। প্রসেসিং ইউনিট যদি থাকে তাহলে সেখানে পাঠিয়ে দেবো, নাহলে বাজারে লোকাল মার্কেটে বা বাইরের মার্কেটে যেখানে যাক না কেন, তাহলে সেটা আমাদের আগে প্ল্যানগুলো করে রাখতে হবে। নেক্সট, এখানে দেখুন একটা ছবি দেখাচ্ছি আমি, যে কেন এই কথাটা বারবার বলছি। পোস্ট হারভেস্ট আমাদের যে লসটা চেক করতে হবে। দেখুন প্রথমে একদম ছবির একদম প্রথমে দেখুন এক ঝুড়ি ভর্তি ফল সবজি তুলেছে। তারপরে মাঝে দেখুন কতগুলো স্টেপ। আমরা তো মাঠ থেকেই আমরা সরাসরি যে কনজিউমার বা কাস্টমারের কাছে দিতে পারি না, বিভিন্ন স্টেপ থাকে। তাহলে বিভিন্ন স্টেপে ওই যাবে, ধরুন তুললো, হারভেস্টিং হলো, তারপর ট্রান্সপোর্ট হচ্ছে, কিছুটা স্টোরেজ হবে, প্রতিটা জায়গায় কিছু না কিছু লস হবে। দেখুন প্রতিটা জায়গায় কিছুটা কিছু লস হচ্ছে। তারপর এখন যখন একদম নিচে দেখুন যে দাঁড়িয়ে আছে যে কনজিউমার, তার কাছে গিয়ে একটা ছোট প্যাকেটের মতো হয়ে যাচ্ছে, অথবা এক মাস, মানে আমার এই যে ট্রানজিট সময়টাতে ওগুলো লস হয়ে যাচ্ছে। তাহলে এই পোস্ট অফিস লসটাকে চেক করতে হবে। তাহলে চেক করার উপায় যেটা হলো, একটা হচ্ছে আমাদের পোস্ট অফিস ম্যানেজমেন্ট সিস্টেম, মানে ফ্রেশ ফ্রুট ভেজিটেবল যা থাকবে সেগুলোকে বিভিন্ন সুন্দর প্যাকেজিং সিস্টেম, টেম্পারেচার ম্যানেজমেন্ট, স্টোরেজ, কোল্ড স্টোরেজ সিস্টেম ডেভেলপ করে এটাকে পোস্ট অফিস চেক করতে হবে। আর হারভেস্টিং করার সময় একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, প্রপার ম্যাচুরিটি স্টেজে হারভেস্ট করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। এবং তার নেচার গুলো জানতে হবে, কোন ফল সবজি আমরা হারভেস্ট করছি, তার নেচার গুলো জানতে হবে, কখন সবচেয়ে ভালো কোয়ালিটি হয়, কোন ম্যাচুরিটি স্টেজে, সেগুলো আগেই জানতে হবে। যে ক্রপটা নিয়ে আমরা করবো সেই জন্য দরকার হলে ট্রেনিং নিতে হবে, যেখান থেকে জানা যায়। যারা চাষিরা চাষ করে অনেক অভিজ্ঞতার মাধ্যমে জেনে যায় যে হ্যাঁ এইটা এই সময় চাষ করতে হবে, এবং কোন সময় তুলতে হবে সেটাও ঠিক করে নিতে হবে। কোথায় পাঠাবো তার উপরে নির্ভর করে ম্যাচুরিটি স্টেজটা তাকে ওইভাবে ঠিক করতে হবে। তারপর ফ্রেশ কন্ডিশনে যেটা থাকবে না সেটাকে আমাকে প্রসেসিং এ নিয়ে যেতে হবে। তাহলে প্রসেসিং ইউনিট বাড়ানোর, আপনারা চাইলে প্রসেসিং ইউনিট ছোট ছোট গ্রুপ করে একটা প্রসেসিং ইউনিট বানানোর জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অনেক বিভিন্ন ফান্ডিং সিস্টেম আছে। যে ভ্যালু এডিশন প্রসেসিং, এটা আলাদা একটা ফান্ডিং সিস্টেম আছে, সেগুলো আপনারা ওই ওই সেন্ট্রাল আইসিআর বিভিন্ন থেকে ওয়েবসাইট থেকে দেখে পেয়ে যাবেন। তো এখানে দেখবেন ফল সবজি দেখুন বেশিরভাগ নষ্ট হয় ফল সবজি, 25 ভাগ থেকে 30 ভাগ, অনেক সময় 40 ভাগ যা আমরা হারভেস্ট করি তা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে প্রসেসিং সিস্টেমটা যদি থাকে, ইউনিট গুলো যদি থাকে, তাহলে এই লসটা চেক করা যাবে। তার সঙ্গে সঙ্গে ইনকামটা বাড়ানো যাবে। এবং ফ্রেশ ফল সবজি বিক্রি করে আপনি যা দাম পাবেন, যখন সেটা প্রসেস প্রোডাক্ট হয়ে যাচ্ছে সেটার দাম অনেক বেশি, লাভ অনেক বেশি হবে। মানে যা এখান থেকে যা লাভ পাবে না, খুব স্বাভাবিক হবে। দেখবেন প্রসেস প্রোডাক্ট যখনই হয়ে যায়, সেই জ্যাম জেলি বলুন বা অন্যান্য ডায়েট প্রোডাক্ট বলুন, দাম অনেক বেশি পাওয়া যায়। তাহলে এই দিক থেকে আমরা একটা পোস্ট হারভেস্ট লস চেক করতে পারছি, দুদিক থেকে আমরা বেশি ইনকাম করতে পারছি। তো এই জন্য প্রসেসিং ইউনিটগুলো দরকার। তারপর ফুড সিস্টেম, এখন দেখুন আমাদের খাদ্য যেভাবে আমরা রয়েছে, খাদ্যাভ্যাসটা অনেক চেঞ্জ হয়েছে। এখন প্যাকেজড ফুড বিভিন্ন জায়গায় পাওয়া যায়, রেডি পাওয়া যাচ্ছে, ড্রাই ফ্রুট ভেজিটেবলও পাওয়া যায়। আমাদের এখানে এত চল না হলো বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তো সেই সেই যেমন ফুলকপি বাঁধাকপির কথাটাই বলছিলাম, যেমন দাম একদম কমে গেছে, 2 টাকা 3 টাকা 4 টাকা এরকম দাম হয়ে গেছে। সেই সময় যদি ড্রাই করে রাখা যায়, আপনার খুব সিম্পল মেথড, এগুলো কিছুই না। অনেক সময় একটা ড্রায়ার, মেকানিক্যাল ড্রায়ার কেনা, বা সান ড্রাইং হয়, সান ড্রাই সবসময় না থাকলে, মানে সুযোগ ঠিক মতো না থাকলে রোদ অনেক সময় অসুবিধা হয়। কিন্তু মেকানিক্যাল ড্রায়ার দিয়ে এটা যদি ড্রাই করে রাখা যায়, কিছু টেকনিক জাস্ট আছে, একটু ব্লাঞ্চিং করতে হয়, নাহলে কালো হয়ে যাবে। আপনি ছোট ছোট টুকরো করে কেটে একটু গরম জলে 2-3 মিনিট ফুটিয়ে তারপরে যদি ড্রায়ারে রাখা হয়, টেম্পারেচার মেনটেন করে 55 to 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, তারপর ড্রাই করলে সেটা ওই জলটা যেহেতু কমে যাবে, ড্রাই করে ছোট ছোট প্যাকেট করে পলি প্যাকেট করে রেখে দিলে দেখবেন ওইটা 6 মাস 1 বছর রাখতে পারছেন। এবং এইভাবে ওইটা আবার যখন জলে ভিজিয়ে নেওয়া হবে কিছুক্ষণ, তারপরে আবার যখন রান্না করা হবে, একই ওই সবজি যেমন কাঁচা অবস্থায় টুকরো টুকরো হয়েছিল, ওই ড্রাইটা আবার জলে ভিজিয়ে রাখলে ওইরকম হয়ে যাবে। এখন দেখবেন বিভিন্ন মার্কেটে ফ্রেশ কাট প্রোডিউস বিক্রি হয়, মানে আপনাকে কেটে রেডি করে দিচ্ছে। ফলের ক্ষেত্রে কেটে রেডি করে ভালো প্যাকিং করে দিচ্ছে, সেটা জাস্ট ফুলবে আর খাবে। আর সবজির ক্ষেত্রে কি হয়, রেডি টু কুক, মানে একদম খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে পিস করে রেখে দিচ্ছে। এখন যে কোনো মার্কেটগুলো পাবেন, যে আমাদের অনলাইন মার্কেট সিস্টেম আছে, বিগ বাস্কেট, ব্লিঙ্কিন, এগুলো তো আপনার পেয়ে যাবেন। সব ওইগুলো নিয়ে ওই ধরনের বিজনেস, ফ্রেশ কাট প্রডিউস যেটা বলে মিনিমালি প্রসেস প্রোডাক্ট, সেটার গুরুত্ব এখন বাড়ছে, বিজনেস বাড়ছে এগুলো। তো এই নতুন ধরনের জিনিসগুলোর উপর আপনাদের দেখতে হবে।
বিশেষ করে প্রসেসিং এর যে দিকগুলো রয়েছে বিভিন্ন রকমের, আরো আরো অনেক রকম রয়েছে। ভ্যালু এডিশনটা আমি বলি শুধু প্রসেসিং নয়, ভ্যালু এডিশন করতে হবে। যে কোনো প্রকার ভ্যালু এডিশনটা হচ্ছে এমন কিছু কাজ করবেন আপনি, সেটা ভালো প্যাকেজিং হতে পারে, এবং আপনার একটা ভালো ব্র্যান্ডিং হতে পারে। যে একটা কোনো কোম্পানির নাম দিয়ে ব্র্যান্ডিং করে বিক্রি করলেন, একটা ভালো প্যাকেজিং সিস্টেম করলে, এটাও ভ্যালু এডিশন। কিন্তু এখানে প্রসেসিং কিছু করলেন না, কিন্তু জাস্ট প্যাকেজিং করলে, এটাও ভ্যালু এডিশন। এবং ভ্যালু এডিশন তখনই করা যাবে আপনি নর্মালি সেটা বিক্রি করলে যা ইনকাম করতেন, তার থেকে আমি যে এক্সট্রা অ্যাক্টিভিটিসটা এখানে করা হলো, তার থেকে নর্মালি থেকে বেশি ইনকাম করতে পারছি কিনা। যদি নর্মালি থেকে বেশি ইনকাম হয়, তাহলে এটা ভ্যালু এডিশন হলো। তো এই ভ্যালু এডিশন তাহলে এইভাবে ফ্রেশ ফ্রুট ভেজিটেবলে করা যেতে পারে, ভালো প্যাকেজিং ব্র্যান্ডিং এগুলো করে। আর 2 নম্বর তো প্রসেসিং এ চলে যেত, ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করলেন আর কি বিভিন্ন ধরনের। ওল, আমি আরো কতগুলো কথা এখানে বলছি প্রসেসিং বাদ দিয়েও। যেমন ওলের ওলের বীজের এখানে আমি দেখেছি পশ্চিমবঙ্গে ওল চাষ করেন আপনারা হয়তো খুব বেশি এখানে কেউ করেন না। অনেক ছোট ছোট চাষি ভাইরা আসেন অনেক সময়। আমি আমার বন্ধ ফসলের একটা আইসিআর এর যে প্রজেক্ট রয়েছে সেটার সঙ্গে যুক্ত আছি, ভারপ্রাপ্ত আধিকারিক আছি। সেই হিসাবে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে একদম ছোট ছোট চাষিদের সঙ্গে। তারা বলে স্যার বীজ, একটা ওলের বীজ পাওয়া যাবে? বীজের ওল কেন বলি, এখানে যারা চাষ করে ওল চাষ কিন্তু হয়, প্রচুর ওল চাষ হয়। আপনার আমাদের গাদামারা হাটে দেখবেন ট্রাক ভর্তি লোড করে যাচ্ছে, ওল যাচ্ছে, কিন্তু যেটা ওই বীজটা কেউ রাখে না, ওলের বীজটা রাখে না। অথচ এখন 100 টাকা করে কেজি ওলের বীজও পাওয়া যাবে না এখানে। অনেক ছোট ছোট বিভিন্ন জায়গা থেকে আসছে যারা চাষি ভাইরা, যে আমাদের একটু করে বীজ দিন। এইখানে আমি যেটা করেছি, সিড ভিলেজ প্রোগ্রাম একটা করেছি। পাশাপাশি আমাদের নর্থ 24 পরগনাস নদিয়া কিছু চাষি ভাইদের কিছু বীজ সাপ্লাই করেছি। SCSP যেটা প্রোগ্রামটা বললাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার 75% ফান্ডিং করে, তার আন্ডারে তাদের ট্রেনিং দিয়েছি আমাদের মিনি সেট টেকনোলজি। মানে ওলের বীজ তৈরি করার জন্য, ওলের তো অনেক বীজ প্রবলেম হচ্ছে, ওল চাষের হচ্ছে ওই যে প্রচুর বীজ লাগে, মানে ওই যে ওল তো অনেক ভারী, তাহলে অনেক বীজ লাগে, 6-7 টন লেগে যাবে এক একটা চাষ করতে। তো এখানে যদি 80 টাকা 90 টাকা 100 টাকা হয়, তাহলে একটা বিরাট অ্যামাউন্ট বীজের জন্য চলে যাবে। সেই জন্য চাষিরা লাভজনক হলে, ক্যাশ ক্রপ বলছে এখন ওলকে, যে প্রচুর লাভ। আপনি ইনভেস্ট 1 টাকা করলে 2 টাকা পাবেনি, 2.5 টাকা পাওয়ার চান্স রয়েছে। শুধু ওল, কোনো প্রসেসিং কিছু করতে হবে না। ওল হয় সবজি হিসাবে বিক্রি করে, না হলে আপনি যদি বীজ হিসাবে রেখে দেন, বীজের জন্য 2-3 মাস এক্সট্রা রাখতে হয়। অনেক সময় কি হয়, চাষি ভাই বলে না 2-3 মাসে আমি একটা সবজি পেয়ে যাবো, খুব ভালো কথা, ইনকাম বাড়া দিয়ে কথা। তাহলে আমার জমির ম্যাক্সিমামটা আমি সবজি হিসাবে বিক্রি করে দেবো, 6 মাসের মধ্যে, 5-6 মাসের মধ্যে হয়ে যায়। তো সেটা বিক্রি করে দেওয়ার পরে একটা জমির একটা পোর্শন বীজের জন্য নিজেকে রাখতে হবে, যাতে পরের বছর আমি জমিটা আমার নিজের বীজ দিয়ে চাষ করতে পারি। তাহলে খরচটা একদমই কমে যাবে, বীজেরই মেন খরচ। হ্যাঁ, 1/4 হয়ে যাবে হয়তো খরচ চাষ করা। তাহলে ওল চাষের প্রবলেম আর হবে না। সেই জন্য এই বছর আমি কিছু চাষি ভাইদের সঙ্গে ইয়ে করেছি, পাশাপাশি বীজটা সাপ্লাই আমি করে দিয়েছি। যে আমি বীজ দিলাম, এবার তার জমি পড়ে আছে, লাভজনক করতে পারছে না, আমি সুযোগ একটা দেবো, ট্রেনিং দিচ্ছি, বীজও দিচ্ছি। মিনিসেট টেকনোলজি পদ্ধতিতে, মানে ছোট ছোট টুকরো করে 100 গ্রাম 150 গ্রাম ওজনের ওলগুলোকে কেটে টুকরো টুকরো করে ওগুলো লাগালে, ওটাকে মিনিসেট মানে ছোট ছোট যেহেতু সেট তৈরি করছি, তাহলে সেটা বড় আকারে বীজ পরের বছর আমার সেটা বড় হয়ে যাবে। কমার্শিয়াল যখন লাগা হয় 500 গ্রাম থেকে 600 গ্রাম লাগালেই যথেষ্ট। 1 কেজি ওজনের যদি লাগানো যায়, তাহলে তাহলে সেটা এবার ধরুন 4 কেজি 5 কেজি করে ওজন হয়ে যাবে, 4-5 গুণ হবেই ওলের ওলের নিয়ম অনুযায়ী। এবার কেটে যদি ওল লাগানো হয়, তাহলে তার যে সাইজ হবে, তার থেকে যদি গোটা সাইজের ওই একই ওজনের লাগানো হয়, ধরুন 500 আমি কেটে লাগালাম আর 500 গোটা লাগালাম, ওই 500 গোটা লাগালে সেইটার ফলন আরো অনেক বেশি হয়, 2-3 গুণ বেশি হয়ে যায়। তাহলে ওই ছোট ওলের 500-600 গ্রাম বা 1 কেজি ওজনের ওল বীজ আপনি পাবেন না বাজারে। তাহলে নিজেকে তৈরি করতে হলে 100 গ্রাম 150 গ্রাম ওল কেটে, তাহলে বীজ ওই সাইজের তৈরি করতে হবে। পরের বছর ওখান থেকে আমি বীজ হিসাবে ওটাকে ব্যবহার করতে পারি, তারপরের বছর কমার্শিয়াল হয়ে যাবে। তো একটা এইভাবে আপনারা বিভিন্ন গ্রুপ করে করুন। সিড ভিলেজ আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইসিআর এর প্রোগ্রামে বলছে, সিড ভিলেজ আমরা অনেক ভ্যারাইটি বার করেছি। বিধান কুসুম বলে একটা ওলের ভ্যারাইটি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছে, ওই প্রজেক্টটা আমাদের প্রজেক্ট থেকে। তারপরে হচ্ছে গজেন্দ্র বলে একটা অল ইন্ডিয়া ভ্যারাইটি, ওলের ভ্যারাইটি, সব স্টেটে এটা প্রচলন রয়েছে। গজেন্দ্র যেটা মেনলি বলে কবুর বলে, হায়দ্রাবাদ ওরা আসে, কবুর নামে পরিচিত, কিন্তু কবুর ভ্যারাইটি নাম হচ্ছে ওটা গজেন্দ্র। যেহেতু কবুর জায়গার থেকে ভ্যারাইটিটা রিলিজ হয়েছিল, সেই জন্য ওটাকে বলে কবুর ভ্যারাইটি। তো সেইটা ট্রাক লোড করে আসে দেখবেন বীজ। এবং ওটা কি হয়, ওদের দুটো চাষ হয়, দুবার ওল চাষ হয়। তো দুবার ওল চাষ হতে একটা ওই সবজি ম্যাচুরিটি যেটা হয় 6 মাস ম্যাচুরিটি ওইরকম। তো সেই ওলটাকেই ওরা এখানে বীজ হিসাবে পাঠিয়ে দেয় আমাদের, যখন এখানে ওল লাগানোর সময় ফেব্রুয়ারি মার্চ মাস বা এপ্রিল মাসে সেটাকে পাঠিয়ে দেয়। তাতে কি হয়, কাঁচা ওল তো এমনি ওজন বেশি, দামটা হয়তো একটু কম দেয়,
এটা এখন সেটাও খুব একটা পাওয়া যাচ্ছে না। তো তারপরে পচে যায় অনেক বেশি। ওলের ম্যাচুরিটি 8-9 মাস রাখতে হয় বীজ হিসাবে করতে গেলে। 6 মাসে আপনার বীজ মানে সবজি হিসাবে বিক্রি করার জন্য ভালো ফলনও পাওয়া যাবে, বড় সাইজও হয়ে যায়। তো এইটা নিজেদের আমরা বলছি সিড ভিলেজ তৈরি করতে বলছে। সিড ভিলেজ হচ্ছে ওই গ্রামে তাদের ওইভাবে ট্রেনিং দিয়ে সিড মেটেরিয়াল দিলাম। তারা কিন্তু আমাকে একটা কন্ডিশনেই আছে, তুমি বীজটা আমি জায়গায় দিলাম যে এই বীজটা দিয়ে পরের বছর চাষ করতে হবে, এবং এক্সট্রা যেটা হবে ওর প্রাপ্য সেটা আরো আরেকজনকে দিতে হবে। এরকম করে করে একজন চাষির থেকে আরেকজন করে একটা গ্রাম হবে যেখানে আমার জানো পশ্চিমবঙ্গে যদি এমন কথা বলে যে ওলের বীজ কোথাও পাওয়া যাবে, আমাকে অন্ধ্রপ্রদেশের জন্য বসে থাকতে হবে না, বিহারের কখন ট্রাক আসবে জন্য বসে থাকতে হবে না, বললে ওই গ্রামে ওলের বীজ পাওয়া যাবে। তাহলে সেই সিড ভিলেজ এইভাবে তৈরি করা যায়।